যে আপনারা এটার জন্য সবসময় চেয়েছেন যে মিডিয়া ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার দিয়ে দিয়েছেন। কমিটি এটা কমিশন 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 আমাদের আন্দোলন আসলে শেষ হয়নি। আন্দোলনের প্রাথমিক একটা পর্যায়ে পার করেছি আমরা, এবং এটা শেষ করতে হলে এখনো আরো অনেক লম্বা সময় আমাদের হাঁটতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি খুবই আনন্দিত যে কথা ঘোষণা করেছেন। আমরা শুরু হওয়ার আগেই আলোচনা করছিলাম যে সেটা আমাদের সকলেরই প্রাণের দাবি। আমি আবরার ফাহাদকে দিয়ে একটু শুরু করি। আবরার ফাহাদ আমাদের ভারত বিরোধিতার একটা স্তম্ভ। তার ব্যাপারে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গাগুলোতে আমরা ওই আবরার ফাহাদের ভাস্কর্য কিংবা মূর্তি চাই না, কিন্তু কিছু একটা থাকা দরকার, স্মৃতিস্তম্ভ টাইপের, যেগুলোতে লেখা থাকবে যে আবরার ফাহাদ কিভাবে মারা গিয়েছিল, কেন মারা গিয়েছিল। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। যে আপনারা এটার জন্য সবসময় চেয়েছেন যে মিডিয়া ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার দিয়ে দিয়েছেন। এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন, এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি, এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরো 2 জন সদস্য থাকবেন। একজন আমাদের ইসে থেকে সিভিল সার্ভিস থেকে একজন থাকবেন, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, পুলিশের একজন উপরের লেভেলের একজন কর্মকর্তা থাকবেন। কমিটি এটা কমিশন, ওইটা কমিশন। আপনাদের কমিশন কমিশন আবরার ফাহাদ আমাদের ভারত বিরোধিতার একটা স্তম্ভ। তার ব্যাপারে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গাগুলোতে আমরা ওই আবরার ফাহাদের ভাস্কর্য কিংবা মূর্তি চাই না, কিন্তু কিছু একটা থাকা দরকার, স্মৃতিস্তম্ভ টাইপের, যেগুলোতে লেখা থাকবে যে আবরার ফাহাদ কিভাবে মারা গিয়েছিল, কেন মারা গিয়েছিল, যে খুনিরা ছিল সেই খুনিদের ছবিও থাকতে পারে। এই জিনিসগুলো থাকা খুব জরুরি, কারণ হচ্ছে এগুলো দেখলে মানুষ আমরা ভুলে যাই, তো যাতে ভুলে না যায়। যেমন আজকে আবরার ফাহাদের যে মৃত্যু দিবস, আপনি দেখেন বাংলাদেশের গণমাধ্যমে কেউ কি এটা নিয়ে খুব বেশি আলোচনা করছে। যে কারণেই আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের আমার দেশ পত্রিকাটা খুব দ্রুত চালু হওয়া উচিত, এবং এটার অনলাইন ভার্সন থেকে শুরু করে এটা যদি টেলিভিশন চ্যানেল টাইপেরও কিছু করা যায় সেটার দিকেও আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের সেটা করতে আমার মনে হয় না খুব বেশি একটা সমস্যা হবে। তো এই আবরার ফাহাদের এগুলো আপনারা বিভিন্ন জেলা থেকে শুরু করে সব জায়গায় এগুলো অনেক জায়গায় দেখছি যে শেখ হাসিনার মূর্তি টুর্তি ভাঙা হচ্ছে, শেখ মুজিবের মূর্তি টুর্তি ভাঙা হচ্ছে। ভাঙার দরকার নেই, শেখ হাসিনা স্টেডিয়াম, ওটার বাম পাশে খালি লিখে দেন যে খুনি হাসিনা স্টেডিয়াম থাকুক না, ওইভাবেই মানুষ সারা জীবন চিনুক যেটা খুনি হাসিনা, এটা চিন্তা হবে, কারণ মানুষ তো ভুলে যাবে যে ও যে খুনি ছিল। আমরা আজকে যে আলোচনা, সেই আলোচনাটার মূল বিষয় আমি মনে করি যে বাংলাদেশে যে সাংবাদিকরা আছে এই আলোচনাগুলো তাদেরই করা উচিত ছিল, কিন্তু সেখান থেকে সেই আলোচনাগুলো না আসার কারণেই আমাদের আলোচনাগুলো করতে হয়। আমি বিশ্বাস করি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দালালরা গণমাধ্যমে আছেন, এই ঘাপটি মেরে বসে থাকার কারণেই আজও পর্যন্ত এই যে চারিদিকে যত ধরনের লুটপাট, শেখ হাসিনার আপনার ফোন রেকর্ড থেকে শুরু করে নানান ধরনের ষড়যন্ত্র, আমার কাছে অনেক সাংবাদিকও বলছে ভাই আসলে কি হবে, আসলে কি শেখ হাসিনা আবার চলে আসবে কিনা। হ্যাঁ, এই যে একটা খুব সূক্ষ্মভাবে মানুষের ভেতরে ভীতি তৈরি করা, এবং শেখ হাসিনা যে এতদিন কত ধরনের শয়তানি করে গেছে সেগুলো মানুষকে না জানানো, কোনো দুর্নীতি শেখ হাসিনা নিয়ে এই যে মানুষ হত্যা, জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে মারা, কোনো সংবাদ নেই গণমাধ্যমে। তো এদের কারণে হচ্ছে। অতএব আমাদের মূল ফোকাস হইতে হবে যে একজন গণমাধ্যমের কর্মী হিসাবে যে গণমাধ্যমে আওয়ামী লীগের যেই দালালরা ছিল সেই দালালদেরকে খুব দ্রুত সরাইতে হবে। সেইটা না সরানোর জন্য যা যা প্রয়োজন, মাহমুদ ভাই এখন এসছে, সো উনি আমাদের নেতা হিসাবে আমি মনে করি যে ওনার এই বিষয়টার দিকে নজর দেওয়া উচিত। আমরা সবাই ওনার সাথে আছি, বাংলাদেশের জনগণ আছে। আমার ব্যক্তিগত যদি জানতে চান যে গণমাধ্যম যেই সংস্কার একটা কমিশন তৈরি করতে চাচ্ছে সরকার, মাহমুদ ভাই সেটার নেতৃত্বে থাকা উচিত। উনি কাউকে দিক অথবা উনি নিজে থাকুক, মাহমুদ ভাইয়ের হাতে এটা সংস্কার হইতে হবে। কারণ এই দেশে গণমাধ্যম যখন ক্রাইসিসে ছিল, গণমাধ্যম যখন ভুল পথে যাচ্ছিল সেই গণজাগরণ মঞ্চ থেকে, ওই সময় মাহমুদ ভাই সঠিক পথে ছিলেন, উনি পরীক্ষিত সৈনিক। অতএব ওনারই নেতৃত্ব দেওয়া উচিত যে আমাদের গণমাধ্যম কিভাবে চলবে সেটা। আমার মনে হয় গণমাধ্যম যদি ঠিক করা যায়,
কনক ভাই, আমাদের আর কোনো কিছু কোনো দিকে তাকাইতে হবে না। তো সেটাই আমাদের এখন মূল দাবি। সেটার জন্য যা যা করা প্রয়োজন আমরা করতে চাই এবং আমি সেটার সাথে আছি। না, ধন্যবাদ ইলিয়াস। আমি সরি কনক, আমি মাহমুদ ভাইয়ের কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো ইলিয়াসের প্রপোজালটা। মাহমুদ ভাই, আমার দেশ নিয়ে কি কোনো টেলিভিশন করার ইচ্ছা আছে? এই মুহূর্তে টেলিভিশনের কথা আমি এখনো চিন্তা করি নাই পিনাকি, তবে আমার দেশ পত্রিকা আজকে আমি ঘোষণা দিয়েছি প্রেস ক্লাবে, ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমি বের করবার চেষ্টা করব। কিন্তু সেখানে সমস্যা যেগুলো আছে সেগুলো দূর হতেও সময় লাগছে। কারণ মনে রাখতে হবে পিনাকি যে বাংলাদেশের গণমাধ্যম সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকেই ভারতীয় হেজেমনিক যারা ধারক বাহক বাংলাদেশে, তাদের নিয়ন্ত্রণে, সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে। তারা কোনোভাবেই চায় না যে তারা যে একটা বয়ান তৈরি করেছে বাংলাদেশকে ভারতের অধীনস্থ রাখবার জন্য, বিভিন্ন বয়ান, যেমন জঙ্গিবাদের বয়ান আছে, আরো নানা প্রকার বয়ান, যেটা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এক্স্যাক্টলি আমি ওটা বলতে যাচ্ছিলাম যে এই বয়ানগুলো মিলে যেটা করেছে তার বিপরীতে কোনো বয়ান তৈরি হোক, বাংলাদেশের জনগণের সপক্ষে যেটা যাবে, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে যেটা যাবে, সেটাকে তারা প্রতিহত করবার চেষ্টা করে যাবে। টেলিভিশনটা অবস্থা বুঝে করতে হবে, টাকা পয়সার প্রয়োজন আছে, সেগুলো খুব সহজ হবে না। তবে আমার ইচ্ছা আছে। আর একটা জিনিস আমি যেটা বলে রাখতে চাই, যে ইলিয়াস যেটা বললো যে আসলে সরকারকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, বা কমিশনের কে প্রধান হলো এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আমরা বাইরে থেকে কতটা চাপ সৃষ্টি করতে পারছি। কারণ এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বাইরে থেকে ডায়াসপোরা যে ধরনের চাপ সৃষ্টি করেছিল, এটা অভূতপূর্ব। যেভাবে বিশেষত ইলিয়াস এবং আপনি, মানে পিনাকিকে বলছি যে পিনাকি এবং ইলিয়াস রেমিটেন্সের ব্যাপারে যেভাবে আপনারা কাজ করেছেন, কিংবা ইন্ডিয়া বয়কটে আপনারা যেভাবে কাজ করেছেন, এবং সেটাতে যেভাবে সাড়া দিয়েছে বাংলাদেশের জনগণ, আমাদের শক্তির জায়গা ওইটাই যে বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা একটা বিশাল শক্তির জায়গা। পিনাকি, ইলিয়াস, আপনারা যখন বাংলাদেশে আসতে পারবেন, আপনারা আসতে দেখবেন কি 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 গভীর ভালোবাসা আপনাদের জন্য বাংলাদেশের জনগণের, বিশেষত আপনাদের দুজনের জন্য, কনকের জন্য। আপনারা সব স্টার বাংলাদেশে। তো এটা একটা আমাদের বড় শক্তি। বাংলাদেশের মানুষের না একটা বিশাল সমস্যা আছে ভাই, এটা না বলে পারছি না। আমি এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছি, এই মানুষের ভীষণ সাহস দেখেছি। একটা শ্রেণী আছে যে সুশীল শ্রেণী, এই সুশীল মার্কা আর হচ্ছে মধ্যবিত্ত কিছু একটা আছে, এবং আরেকটা হচ্ছে ওই যে কি বলে, কি যেন একটা বলে যে ওই আমরা পলিটিক্স পছন্দ করি না, কি যেন একটা আই হেট পলিটিক্স, এটা খুব ফ্যাশন করে তারা বলে। এই যে ইন্ডিয়া এতদিন ধরে হাসিনাকে সমর্থন দিয়ে রাখলো, টিকায় রাখলো, এবং হাসিনাকে এখন আশ্রয়ও দিয়ে রাখলো, ইন্ডিয়া কোনো চাপ অনুভব করছে? কোন কেউ কিছু প্রশ্ন করেছে, জিজ্ঞেস করেছে? ইন্ডিয়া উল্টা তার ন্যারেটিভ তৈরি করতেছে। আর ইন্ডিয়ার টক শো গুলোতে বাংলাদেশ নিয়ে সমস্ত আলোচনা, বাংলাদেশকে নিয়ে সমস্ত ডেমোনাইজ করার সমস্ত খবরাখবর, এটা ইন্ডিয়ান চ্যানেলগুলো চলেই যাচ্ছে। আমরা কিচ্ছু বলতে পারছি না, আমরা চুপ করে আছি, অ্যাজ ইফ ওরাই ভিকটিম, আমরাই ওদের সাথে সমস্যা করছি। উল্টা আমরা যে ভিকটিম, আমরা যে ভারতের কারণে এতদিন 15 বছর ধরে আমরা অধিকারহীন থাকলাম, 15 বছর ধরে আমরা গণতন্ত্রহীন থাকলাম। এমনকি চিফ প্রসিকিউটর বলছে না যে বিদেশি লোক এসে এখানে প্রমাণ পাওয়া গেছে যারা গুলি চালাইছে? তো এই ইন্ডিয়ান লোক তো ছিল এখানে, যাদের কথা আমরা শুনছি। আমরা অনেকে বিশ্বাস করতে চাইনি, আমি নিজেও বিশ্বাস করতে চাইনি, কিন্তু এখন তো বিশ্বাস না করার কোনো উপায় নেই। চিফ প্রসিকিউটর বলছে যে ইন্ডিয়ান লোক ছিল এখানে, ইন্ডিয়ান বলেনি, বলছে বিদেশি লোক থাকার প্রমাণ পাওয়া গেছে যারা গুলি করছে। এত কিছু করলো সমস্ত ইন্ডিয়ান ইয়ের মন্ত্রীরা, হাসিনার মন্ত্রীরা সব যে ইন্ডিয়ায় সব আশ্রয় নিচ্ছে, ইন্ডিয়ার কোনো চাপ নাই। হ্যাঁ, বিন্দাস আছে ওরা, একদম মজায় ওরা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা কিছু বলতে, ইন্ডিয়া কেন চাপ অনুভব করে না? কেন প্রফেসর ইউনূসের সরকার কিছু বলে না ইন্ডিয়াকে? এটার জন্য আশঙ্কা পাইছি। 2 নাম্বার হচ্ছে যে দেখো যে হুমকি টুমকি, এটা নিয়ে আমি তো বলছি যে দেখেন, আই হ্যাভ লিভ মাই লাইফ, আমি আপনাদের চেয়ে অনেক সিনিয়র। আমার প্রথম আশঙ্কা হচ্ছে যে আপনাদের দুইজনকে নিয়ে, কনক এবং ইলিয়াস, এবং আমি দেশবাসীকে বলি যে কনক এবং ইলিয়াসের জন্য দোয়া করবেন যেন ওরা নিরাপদে থাকে। আর সত্যিকার অর্থে যদি এদের দুইজনের, এবং আমি মাহমুদ ভাইকে নিয়ে সবসময় আশঙ্কায় থাকি, মাহমুদ ভাই দেশে গেছেন, আমি চাই ওনার নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয়, এবং মাহমুদ ভাইকে যারা পছন্দ করেন তারা নিজে থেকে মাহমুদ ভাই কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মাহমুদ ভাই যেখানে যাবেন সেখানে সাথে থাকা, এই সব কিছু নিশ্চিত করার কাজটা আমাদেরকেই করতে হবে। এবং এই বাংলাদেশে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে যে ভয়েস, তার যদি কোনো একজন সৈনিকের গায়ে কোনো আঘাত লাগে, আমরা এটা ধরে নেব এটা ভারত করেছে, এবং এর বদলা কিভাবে নিতে হয় এটা আমরা নেব। আমাদের আন্দোলন আসলে শেষ হয় নাই, আন্দোলনের প্রাথমিক একটা পর্যায়ে পার করেছি আমরা, এবং এটা শেষ করতে হলে এখনো আরো অনেক। বিডিআর হত্যাকাণ্ডের যে একটি নারকীয় হত্যাকাণ্ড, এটা নিয়ে আমরা সোচ্চার, সারা বাংলাদেশের মানুষ সোচ্চার। ইতিমধ্যে আপনারা জানেন যে এই বিডিআর যে হত্যাকাণ্ড বা পিলখানায় যে বিডিআর হত্যাকাণ্ড, এটিকে নানাভাবে প্রবাহিত করার জন্য, ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে। এবং এই যে ভারতীয় পরিকল্পনায় আমাদের বিডিআর হত্যাকাণ্ড, এই বিডিআর এর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছিল বিগত হাসিনার শাসন আমলে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করতাম যে হাসিনার আমলে এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে না, তদন্ত হবে না। সুতরাং সেই জায়গা থেকে দীর্ঘ 15টি বছর
এই পিলখানার নারকীয় যে হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায়, এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা আসলে অনেক উদ্বিগ্ন ছিলাম, অরিড ছিলাম যে এটার আসলে সুষ্ঠু তদন্ত কিংবা বিচার আমরা আদৌ পাবো কিনা, এবং এই বিচার কবে হবে সেটা নিয়ে বাংলাদেশের জনগণ, রাজনৈতিক মহল এবং বিডিআর এর যে সকল সদস্য এই হত্যাকাণ্ডে ভিকটিম হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা পর্যন্ত অত্যন্ত ব্যথিত, মর্মাহত অবস্থায় অধীর আগ্রহে তারা কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন বিচারের আশায়। কবে বিচার হবে? আদৌ কি বিচার হবে নাকি হবে না? তবে এটা নিশ্চিত যে হাসিনার আমলে এই হত্যাকাণ্ডের বিচার হবে না, এটা আমরা সবাই জানতাম। সেনাবাহিনীর যারা ছিলেন তারাও জানতেন, রাজনীতিক মহলের সবাই জানতেন, কারণ হাসিনা নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই যে পিলখানার একটা নারকীয় হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ভারত হাসিনাকে দিয়ে এটা ঘটিয়েছিল। এবং এই হত্যাকাণ্ডের যে মামলা আগে হয়েছে, ওই মামলাগুলোতে যাদেরকে আসামি করা হয়েছে, যাদেরকে আসামি বানানো হয়েছে, এদের অধিকাংশ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলায় এদেরকে অভিযুক্ত করা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকে যদি কোনো মামলা হয়, অলরেডি সেই ভিকটিম পরিবারের সদস্যরা মামলা করেছে। কতদিন আমি শুনলাম যে তারা ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করেছে মামলা নেওয়ার জন্য। এসব মামলায় 1 নম্বর আসামি হবেন খুনি হাসিনা, আর 2 নম্বর আসামি হবেন ওবায়দুল কাদের, 3 নম্বর আসামি হবেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তারপরে সোহেল তাজ, তিনিও এই পিলখানা হত্যাকাণ্ডের আসামি হবেন। সে নিজেকে এখন সাধু। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।